নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে স্বামী শিষ্য সংবাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন স্বামী শিষ্য সংবাদে যেটা নিয়ে আলোচনা হয়েছিল সেটা যে বেলুড় মঠকে স্বামীজি ভবিষ্যতে কিভাবে দেখতে চান, কিভাবে দেখছেন স্বামীজি বেলুড় মঠকে ভবিষ্যতে, সেই নিয়ে স্বামীজি বেলুড় মঠের জমিতে বেড়াতে বেড়াতে তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন যে বেলুড় মঠ কিরকম ভাবে হতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বেদান্তের যেটা বিষয় যে জ্ঞান, শক্তি, ভক্তি সবার মধ্যে সমানভাবে রয়েছে, কারোর মধ্যে কম আছে বা কারোর মধ্যে বেশি আছে এমন কোনো ঘটনা নয়। এবার মূল গল্প হচ্ছে, এইটা তো স্বামীজি অনেকদিন আগে বললেন, ঋষিমুনিরা তো আরো অনেক আগে বলে গেছেন যে সবার ভিতরে সেই একই ব্রহ্ম রয়েছে। কিন্তু বেশ বছর খানেক আগে, বেশ বছর কিছু হলো, বিজ্ঞান একটা জিনিস আবিষ্কার করেছে যে সমস্ত কিছু সবার মধ্যে এক সেম পোটেনশিয়াল রয়েছে, একই শক্তি রয়েছে। কেউ তার ব্রেনের পুরোটা ব্যবহার করছে না, পুরোটা কেউই ব্যবহার করতে পারে না। প্রত্যেকের ব্রেনের ক্ষমতা সমান, যে যতটা ব্যবহার করতে পারে ততটাতেই তার বহিঃপ্রকাশ। এবং কিছু বছর আগে কেমিস্ট্রিতে একটা বিষয় আবিষ্কৃত হয়েছে যে এই মহাবিশ্বে যা যা আমরা দেখতে পাই, যেন দেখতে পাই বলা ভালো, যেহেতু বেদান্ত নিয়ে কথা বলছি, যা যা আমরা দেখতে পাই তার প্রত্যেকটি কণাই প্রত্যেকের সাথে জড়িয়ে, প্রত্যেকটি কণাই প্রত্যেকের সাথে জড়িয়ে। তার মানে যদি বাইরের দিক থেকেও দেখি, দেখতে হবে বিজ্ঞানের দিক থেকে, যে বাইরে থেকেও বলছে প্রত্যেকটি কণা প্রত্যেকটির সাথে জড়িয়ে, কেউ আলাদা হয়নি। একই কথা ভিতর সম্পর্কেও আধ্যাত্মিকতা বহু হাজার হাজার বছর আগে বলছেন যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্র, সবাই অমৃতের পুত্র। তো স্বামীজি সেই কথাটা কি, উপনিষদের কথাকে বদলানোর কিছু নেই, পুরনো কথাই নতুন করে এত বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই পুরনো কথাই নানান দৃষ্টিভঙ্গিকে, নানান আঙ্গিকে মহাপুরুষেরা, উপলব্ধিবান পুরুষেরা বলেছেন। এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু অনুভব আছে। প্রত্যেকেই শুধু শুনেছেন এবং বলেছেন এমন ঘটনা নয়, প্রত্যেকেরই অনুভব রয়েছে কিছু, তারা তাদের অনুভব থেকে আরো কিছু কথা যোগ করেছেন। এভাবেই ঘটনা পরম্পরা চলে এসেছে। তো স্বামী বিবেকানন্দ আজকে শিষ্যকে নিয়ে বেড়াচ্ছেন মঠের জমিতে। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। সেই বেড়াতে বেড়াতে তিনি বিভিন্ন চিন্তা ভাবনা করছেন যে মঠের এদিকে আওয়াজ আসছে না, কেউ রয়েছে? প্রণয়, তুমি কি আছো? তাহলে একটু যদি জানাও আওয়াজ আসছে কিনা। ভাস্কর, আপনি যদি থাকেন, ভাস্কর সরকার, ভাস্বতী মুখার্জি, একটু আওয়াজ আসছে কিনা একটু আমাকে স্পষ্ট করবেন। আমি ঠিক বুঝছি না আওয়াজটা কি হচ্ছে, কারণ আমি তো শুনতে পাচ্ছি না। কেউ একটু কমেন্ট করে জানান যে আওয়াজ কি আসছে। আচ্ছা, শোনাই। আচ্ছা, ঠিক আছে, আসছে। থ্যাংক ইউ শোনাই। আসছে বিজয়বাবু, আপনার কিছু একটা সমস্যা হচ্ছে ইন্টারনেটে। থ্যাংক ইউ ভাস্কর। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, বুঝতে পেরেছি আওয়াজ আসছে। বেশ। তো সেখানে স্বামীজি চিন্তা করছেন এখানে অন্য সত্র হবে, এখানে সন্ন্যাসী যারা ব্রহ্মচারী হবে তাদের শিক্ষাক্ষেত্র হবে, আরেকটি জায়গা সেখানে সন্ন্যাসীদের থাকার জায়গা হবে, এইসব চিন্তা করছেন। তো সেই চিন্তা করতে করতে স্বামীজি কি বলছেন এবং কেন আসছে এই কথাগুলো, সেইটা নিয়ে আলোচনাটা শুরু করছি। আজকে খুব বেশিক্ষণ আলোচনা করব না, খুব কম সময়ে আলোচনা করব আর কি, কারণ একটু সময়ের সমস্যা আছে। শিষ্য স্বামীজির এই সমস্ত কথা শুনে বললেন, আপনার যখন ঐরূপ ইচ্ছা হইতেছে তখন বোধহয় কালে ওই বিষয়টি বাস্তবিকই হইবে। স্বামীজি যে স্বপ্নটা দেখছেন, বলছেন যে আপনি যখন বলছেন তাহলে মনে হয় কালে বাস্তবিকই ওই রকমই হবে, অন্য কিছু হবে না। শিষ্যের কথা শুনিয়া স্বামীজি গঙ্গা পানে চাহিয়া কিছুক্ষণ স্থির হইয়া রহিলেন।
পরে প্রসন্ন মুখে সস্নেহে শিষ্যকে বলিলেন, তোদের ভেতরে কবে কার সিংহ জেগে উঠবে তা কে জানে। তোদের একটার মধ্যে মা যদি শক্তি জাগিয়ে দেন তো দুনিয়াময় অমন কত অন্নসত্র হবে। কি জানিস, জ্ঞান শক্তি ভক্তি সকলেই সর্বজীবে পূর্ণভাবে আছে। উহাদের বিকাশের তারতম্যটাই কেবল আমরা দেখি ও ইহাকে বড় উহাকে ছোট বলে মনে করি। কি সুন্দর কথা। বলছেন যে শিষ্য বলছেন যে আপনার যখন ইচ্ছা হয়েছে, পুরোটা স্বামীজির ঘাড়ে আর কি, আপনার ইচ্ছা হয়েছে তাহলে নিশ্চয়ই হবে। স্বামীজি নিজের ইচ্ছাটার থেকেও বড় কথা অন্যে কি করতে পারে সেটার উপর বরাবর গুরুত্ব দিয়েছেন। তো শিষ্যের কথা শুনে স্বামীজি কিছুক্ষণ চুপ করে গেলেন এবং তারপর বললেন, তোদের ভেতরে কবেকার সিংহ জেগে উঠবে তা কে জানে। তোরা যে কবে বড় কাজ করে উঠতে পারবি, সব যে স্বামীজি করেছেন তা তো নয়। স্বামীজির পরিকল্পনা ছিল, কিন্তু কবে কার ভেতরে সিংহ জেগে উঠবে মানে মহাশক্তি সেই কৃপা করে তার মধ্যে কাজের শক্তি দেবেন। এ তো লোকহিতে কাজ, জনহিতে কাজ, নিজের কাজ নয়, ব্যক্তিগত কাজ নয়, সবাই করতে পারে না এই কাজ। যে কবে কার মধ্যে শক্তি দেবে তাকে জানে। তোদের একটার মধ্যে মা যদি শক্তি জাগিয়ে দেন তো দুনিয়ায় অমন কত অন্নসত্র হবে। স্বামীজির একজনের মধ্যে শক্তি জাগিয়ে দিয়েছিলেন মা, তার পরিকল্পনায় কত দিকে কত জায়গায় লোকে দুবেলা পেট পুড়ে খেতে পাচ্ছে। তো স্বামীজি বলছেন, মা যদি তোদের মধ্যে, নমস্কার বিজয় রবিদাস ব্রহ্মচারী নমস্কার, বলছেন যে মা যদি একজনের মধ্যেও কৃপা করে সেই শক্তি জাগিয়ে দেন দুনিয়ায় কত অন্নসত্র হবে। কি জানিস, জ্ঞান শক্তি ভক্তি সকলটাই সর্বজীবে পূর্ণভাবে আছে। আমরা মনে করি না যে স্বামীজি এগুলো পেরেছেন, আমরা কি করে পারবো, বা স্বামীজি ছেড়ে দিন, প্রত্যেকে যাদের যাদের গুরু রয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, তারা ভাবেন আমার গুরুদেব করেছেন, উনি তো বিশাল, আমি কি করে পারবো। হ্যাঁ, গুরুদেব বিশাল অবশ্যই, কিন্তু গুরুদেবের মধ্যেও যেই আত্মা আমার মধ্যেও সেই আত্মা। আমি আলাদা কেউ নই, আমি ছোটখাটো কেউ নই। শুধু আমার মধ্যে সেই জ্ঞান সূর্য পরিপূর্ণরূপে দেখা যাচ্ছে না, আমার গুরুদেবের মধ্যে সেই জ্ঞান সূর্য পরিপূর্ণরূপে জ্বলজ্বল করছে, এই পার্থক্য। আকাশে সূর্য উঠে রয়েছে, মেঘে ঝলমল করছে, শুধু সামনে একখণ্ড মেঘ কোনো কোনো দিন সকালবেলা মেঘের সূর্যের সামনে মেঘ থাকে, আর কোনো কোনো দিন ঝলমলে রোদ ওঠে, কিন্তু দুটোকেই আমরা সকাল বলি। কিন্তু হয়তো কেমন সকাল বলি, আজকে না খুব আকাশ মেঘাচ্ছন্ন, আজকে সকালটা খুব মেঘাচ্ছন্ন, আর অন্যদিন বলি আজকে সকালটা ভীষণ ঝলমলে। সকাল কিন্তু বদলায় না, মেঘাচ্ছন্ন আর ঝলমলে ওই উপরের মেঘটার উপরে বদলায়, মেঘটাতেই যা বদল। সূর্য কিন্তু সবার ভিতরেই জ্বলছে, পরিপূর্ণরূপে সবার ভিতরে সূর্য জ্বলছে, শুধু কতটা কার সামনে মেঘ আছে আর সেই মেঘের ফাঁক দিয়ে কতটা সূর্য এসে আলো দিচ্ছে বাইরের জগৎকে, এটাতেই আমরা বলি ইনি বড় ইনি ছোট। যে জীবের মনের ভেতর যেন একটা পর্দা মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটাকে আড়াল করে রেখেছে। বলছে জীবের মনের ভেতরে একটা পর্দা যেন পড়ে মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটাকে আলাদা করে রেখেছে। স্বামীজি বলছেন এই পূর্ণ বিকাশ মানে কি, পূর্ণতা মানে কি, সেই ব্রহ্ম জ্ঞানে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলা, পুরো নিজের পুরোটার উপর দাঁড়িয়ে কথা বলে পূর্ণ বিকাশ। বলছে তার মধ্যে কি যেন একটা পর্দা আড়াল করে রেখেছে, সেই পর্দার যার যতটুকু ছিদ্র হয় ততটুকু বাইরের জগৎ দেখে চমকিত হয়, আচ্ছা এ এত। যার পুরো ঢাকা তাকে আমরা বলি দূর এ কিছু না, এ ভালো নয়। যার অনেকখানি আলোকিত তাকে বলি বাহ এ বেশ দারুণ মানুষ। আর যার পর্দা পুরো সরে গেছে তাকে বলি মহাপুরুষ। আচ্ছা, শ্যামলী দত্ত নন্দী, আমার ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি সমস্যা কি হয়, আমি না আমার নম্বরটা মনে নেই আসলে, মানে আমি কমেন্ট বক্সে না নম্বরটা দিয়ে দেবো, আমি আগের দিনও অনেকে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম।
আমি কমেন্ট বক্সে আমার নম্বরটা দিয়ে দেবো। আমার গুরুদেব ভগবানের সাথে আপনি দর্শন করতে চান, আহ, দুটো জায়গা রয়েছে, বিরাটিতেও জায়গা রয়েছে। আহ, প্রণয় যদি সম্ভব হয় ওনাকে একটু যদি পারো, একটু যদি কমেন্টে নম্বরটা দিয়ে দিতে পারো। আমার অফিসিয়াল যেই নম্বরটা রয়েছে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অফিসিয়াল যেই নম্বরটা 890 দিয়ে যেই নম্বরটা শুরু, আমার নম্বরটা একদম মাথায় নেই। যদি উত্তর কলকাতার কোথাও দেখা করতে চান তাহলে বিরাটিতে, আর দক্ষিণ কলকাতার কোথাও দেখা করতে চাইলে লেক গার্ডেন্স আশ্রমে। তো আপনি একবার এই নম্বরটা একটু ফোন করে নেবেন, কারণ ভগবান কোথায় কখন থাকেন তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। প্রণয় যদি সম্ভব হয় একটু প্লিজ ওনাকে নম্বরটা, ওই 890 দিয়ে যে নম্বরটা শুরু ওটা একটু দিয়ে দাও। আর যদি না হয় তাহলে আমি পরে ক্লাসে, মানে এই আলোচনাটা শেষে আমি নম্বরটা শ্যামলী দিয়ে আপনাকে নম্বরটা দিয়ে দিচ্ছি। যাই হোক, তো বলছেন যে জীবের মনের ভেতর একটা পর্দা যেন মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটাকে আড়াল করে রেখেছে। বলছে জীবের মনের ভিতরে একটা পর্দা পড়ে পূর্ণ বিকাশটাকে আড়াল করে রেখেছে। ওই পর্দা সরে গেলেই পূর্ণ বিকাশ, সেটা সরে গেলেই ব্যাস সব হয়ে গেল। তখন যা চাইবি, যা ইচ্ছে করবি তাই হবে। বলছে এই পর্দাটা সরে গেলেই ব্যাস হয়ে গেল, তখন যা চাইবি, যা ইচ্ছা করবি তাই হবে। এটা বলছেন যা চাইবি, যা ইচ্ছা করবি, পর্দা সরে গেলে আর কিছু চাওয়ারও থাকে না, আর কিছু ইচ্ছা করারও থাকে না, কারণ সব পেয়ে যাওয়া। তো আমার জ্ঞান ভক্তি যদি আমার পূর্ণ থাকে, পূর্ণ থাকে, জ্ঞান শক্তি ভক্তি পূর্ণ যদি থাকে, আমি আর কি চাইতে পারি? যখন আমি পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ যোগ করলে পূর্ণই থাকে, পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে পূর্ণই থাকে। আমি ভগবানের কাছে এই কথাটা প্রথম গিয়ে শুনেছিলাম, দুর্দান্ত লেগেছিল কথাটা। যে পূর্ণর সাথে পূর্ণ যোগ করলে পূর্ণ থাকে, পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে পূর্ণ থাকে, পূর্ণর সাথে পূর্ণ গুণ করলে পূর্ণ থাকে, পূর্ণর সাথে পূর্ণ ভাগ করলে পূর্ণ থাকে। যখন আমি পূর্ণ, ওই পর্দা যখন উঠে যাচ্ছে, তখন আর চাইবো কি? ইচ্ছা আসবে কোথা থেকে? একাকার, সব একাকার হয়ে আছে, তখন ইচ্ছার উৎপত্তি কোথায়? ইচ্ছার উৎপত্তিটাই তো নেই। স্বামীজির কথা শুনিয়া শিষ্য ভাবিতে লাগিল, তাহার মনের ভিতরের ওই পর্দাটা কবে সরিয়া যাইয়া তাহার ঈশ্বর দর্শন হইবে। আমার মনের ভিতরের এই পর্দাটা কবে সরে গিয়ে আমার ঈশ্বর দর্শন হবে? স্বামীজি আবার বলিতে লাগিলেন, ঈশ্বর করেন তো এই মঠকে মহা সমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে। শিষ্য স্বাভাবিকভাবেই ভাবছে যে আমার ভিতরের এই পর্দা কবে সরবে, আমার কবে ঈশ্বর দর্শন হবে। এই ব্যাকুলতা না এলে ঈশ্বর দর্শন হওয়া বড় কঠিন। তবে শিষ্য এই মুহূর্তে যেরকম ব্যাকুলতা দেখাচ্ছেন, এই ভাবিতে লাগিল বললে হবে না, সে যখন ছটফট করে উঠে বলবে কবে হবে আমার, তখন হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। তাই জন্য এরপর শিষ্যের ঈশ্বরলাভ হয়নি, অনেক পরে হয়েছে। এই বইটির শেষ যখন আমরা এটা দ্বাবিংশ পড়লি, মানে 22 নম্বর অধ্যায় রয়েছে, শেষে গিয়ে তখন ঈশ্বর লাভের জন্য আশীর্বাদ করেছেন স্বামীজি। তারও অনেক পরে গিয়ে শরৎচন্দ্র চক্রবর্তীর জ্ঞান লাভ হয়েছিল, তো অবশ্যই। তো স্বামীজি আবার বলতে লাগছেন, ঈশ্বর করেন তো এই মঠকে মহা সমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে। ঠাকুর আমাদের সর্বভাবে সাক্ষাৎ সমন্বয় মূর্তি। ওই সমন্বয়ের ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত থাকবেন। সর্বমত, সর্বপথ, আচণ্ডাল, ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আদর্শ দেখতে পায় তা করতে হবে। একজন জ্ঞানী কিভাবে ভাবেন? বলছেন যে সর্বমত, সর্বপথ, আচণ্ডাল, ব্রাহ্মণ যাতে সকলে এখানে এসে নিজের আদর্শ দেখতে পায়। এখানের আদর্শটাকে তাদের আপন করে নেওয়ার কথা বলছেন না স্বামীজি, বলছে সবাই যেন এখানে এসে নিজের আদর্শ খুঁজে পায়, নিজের কিছু খুঁজে পায়, সেরম ভাবে করতে হবে। অলরেডি দিয়ে রাখতে হবে যাতে সে নিজের আদর্শ খুঁজে পায়। সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম, তখন মনে হলো যেন এখানতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলেছে। আমি তো যথাসাধ্য করছি ও করব, তোরাও ঠাকুরের উদার ভাব লোকদের বুঝিয়ে দে। কেবল বেদান্ত পড়ে কি হবে? বলছে কেবল বেদান্ত পড়ে কি হবে? ঠাকুরকে কাঁধে করে এনে স্বামীজি এই মঠে প্রতিষ্ঠা করেছিলেন। তো স্বামীজি বলছেন সেদিন যখন প্রতিষ্ঠা করলাম, মনে হলো যেন এখান থেকে তার ভাবের বিকাশ হয়ে বিশ্ব চরাচর ছেয়ে ফেলেছে। থ্যাংক ইউ ইন্ডিয়ান মঙ্কস। হ্যাঁ, এই নম্বরটা, এটাই অফিসিয়াল নম্বর, আপনি ফোন করে নেবেন এই নম্বরে।
বলছেন যে যেন ঠাকুরকে প্রতিষ্ঠা করলাম, মনে হচ্ছে যেন বিশ্ব চরাচর ঠাকুরের ভাব ছেয়ে ফেলেছে, এবং যিনি জ্ঞানী, যিনি ব্রহ্মবিজ্ঞানী, তার ভাবনা, তার ভাব মিথ্যা হয় না। কারণ সত্যি ঠাকুরের ভাবে বিশ্ব চরাচর ছেয়ে ফেলেছে, তাই জন্যই আজকে আমরা এখানে বসে আলোচনা করতে পারছি। সেই কথা নিয়ে আলোচনা করছি আজকে 100 বছরেরও পরে। তো বলছে যে যদি আমি যথাসাধ্য করছিও করব, তোরা ঠাকুরের উদারভাব লোকদের বুঝিয়ে দে। বলছে আমি তো করছি, কিন্তু তোরা ঠাকুরের উদারভাব সাথে লোকদের বুঝিয়ে দে। কেবল বেদান্ত পড়ে কি হবে? বলছে কেবল বেদান্ত পড়ে কি হবে, বুঝিয়ে দে ঠাকুরের উদারভাব সবাইকে। প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধ দ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে। শঙ্কর এই অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন, আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি। আচ্ছা, শঙ্করাচার্য পাহাড়ে জঙ্গলে অদ্বৈতবাদ রেখে গেছেন, কিন্তু এবার আমি এই অদ্বৈতবাদকে সংসার সমাজের সর্বত্র রেখে যাব। ঘরে ঘরে, মাঠে ঘাটে, পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দুমধুমি নিনাদ তুলতে হবে। তোরা আমার সহায় হয়ে লেগে যা। বলছে চারদিকে, ঘরে ঘরে, মাঠে ঘাটে, চারদিকে এই অদ্বৈতবাদের দুমধুমি নিনাদ তুলতে হবে। এবার এটাকে চারদিকে আচণ্ডালে ছড়িয়ে দিতে হবে, মানে সমাজের নিচু স্তর থেকে উঁচু স্তর অব্দি। স্বামীজির একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বামীজি জীবদ্দশায় অনেকখানি করেছিলেন, কিন্তু পুরো তার স্বপ্ন সম্ভব হয়নি, এবং এখনো পুরো সম্ভব হয়েছে বলা যায় না, হচ্ছে। অদ্বৈত বেদান্ত, বেদান্তের নামই লোকে, প্রচুর মানুষ বেদান্তের নামই শোনেনি। কি বেদান্ত কি? তো সেই বেদান্তের কথা যদি বলি বেদান্ত চর্চা করো, মানুষ বলবে কেন? আমি যদি বলি না বেদান্ত চর্চা করে কোনো ওভাবে তোমার সাংসারিক লাভ হবে না, তুমি আনন্দে থাকতে পারবে, তোমার আর কিছুর প্রয়োজন হবে না, মানুষ বলবে দূর রাখুন আপনার বেদান্ত, কি দরকার আমার শুনে। আর একটা জায়গায় যদি কেউ বলে যে এখানে তোমার যা সংসারের সমস্যা, এক্ষুনি একটা ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, দেখবেন ভিড় ওখানেই বেশি। কিন্তু সেই জায়গাটা থেকে সরে এসে মানুষকে বোঝানো যে বেদান্ত তাদের দৈনন্দিন জীবনে কিভাবে উপকার করতে পারে, বেদান্ত চর্চায় তার দৈনন্দিন জীবনের লাভটা কি। একটা পড়াশোনা না জানা মানুষের হাতে 2000 টাকার নোট তুলে দিয়ে লাভ নেই, সে কাগজ ভেবে ফেলে দেবে, সে কয়েন বোঝে, 10 টাকার নোট, 20 টাকার নোট এই অবধি বোঝে। তাকে ধীরে ধীরে 10 টাকা 20 টাকাটা যোগ করতে করতে শেখাতে হবে যে 10 টাকা 20 টাকা এরম যোগ করতে করতে 500 হয়, এরম 4টে 500 মিলে 2000 টাকার নোট হয়, এটা অনেক টাকা। তাই জন্য যদি সেই যে মাঠে ঘাটের থেকে, এই যে পাহাড় পর্বত থেকে মাঠে ঘাটে এই বেদান্তের কথা বলা, মানুষকে তাই জন্যই শেখাতে হয়। আসলে সত্যি বলছি, অদ্বৈত বেদান্ত নিয়ে চর্চা করে আপনার দৈনন্দিন বিশাল সমাধান হয়ে যাবে তেমন নয়, আপনার সব সমাধান হয়ে যাবে। এটা সমাধান হবে, ওটা সমাধান হবে না, সব সমাধান হওয়ার জন্যই অদ্বৈত বেদান্ত। কিন্তু এটা যদি একবারে বলা হয় মানুষ নেবে না, তাই এই শব্দটা স্বামীজি আনলেন, প্র্যাকটিক্যাল বেদান্ত, যে দৈনন্দিন জীবনে বেদান্ত চর্চা করে উপকার কি, কেমন ভাবে হতে পারে। মন শান্ত হবে, যে কোনো কাজ অবশ্যই ভালো হবে মন শান্ত হলে। তো এই ছোট ছোট জিনিসগুলো মানুষের কাছে বলা, তার ফলে একদিন না একদিন সে নিজের ভিতরের এই পর্দাটাকে তুলে ফেলতে চেষ্টা করবেই। যখন সে আস্তে আস্তে টের পেতে থাকবে মন শান্ত হতে হতে তার ভেতরেও সিংহই রয়েছে, আলাদা কিছু নেই, তার ভিতরে ইঁদুর বসে নেই, সিংহই বসে রয়েছে, সে একদিন চেষ্টা করে ওই পর্দাটাকে টেনে তুলে ফেলবেই। স্বামীজির এই চেষ্টার জন্যই আজকে এই আলোচনা, এই স্বামীজির এই স্বপ্নটা নিয়েই ভগবান রাস্তায় নেমেছিলেন প্রথম, যে এই স্বামীজি বলেছিলেন ঘরে ঘরে বেদান্ত চর্চা, বেদান্ত প্রচার। মানুষ জানেন না, ভগবান প্রায় 34 বছর আগে যখন শুরু করলেন এই আলোচনা, তো তখন ভগবান এইটাই, যে আমি মানুষের ঘরে ঘরে স্বামীজির যে আদর্শ সেইটাকে আমি চেষ্টা করব। এবং আজ তো সত্যি মানুষের ঘরে ঘরে অনেকখানি বেদান্ত আলোচনা হচ্ছে, যতদূর সম্ভব। প্রায় 50 জন আপনারা যারা শুনছেন সকলেই প্রায় বাইরে থেকে গৃহস্থ, অন্তরে কার কি সেটা তো আলাদা, বাইরে থেকে গৃহস্থ। আমিও এখনো কোনো গেরুয়া পরে বসে নেই, এই চাদরটা সাদা, এমনি আমি রঙিন জামা কাপড়ই পরি, আমি ব্রহ্মচারিণীও নই, সন্ন্যাসীও নই।
তো ঘরে ঘরে বেদান্ত চর্চার স্বপ্ন স্বামীজির সফল হোক। আজকে বেশি আলোচনা করব না, কারণ আজকে একটু তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আজকে থেকে আজকে শেষ আলোচনা এই বছরে। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আপনারা আরো বেশি আধ্যাত্মিকতায় ডুবে যান। সংসারের কি হবে বলতে পারি না, সংসার ঠিকই থাকবে, যার চিন্তা করার তিনি করবেন। আপনারা আরো বেশি আধ্যাত্মিকতায় ডুবে যান, আরো বেশি করে নিজেকে জানতে চান, নিজের ভিতরের পর্দাটাকে যত তাড়াতাড়ি পারেন তুলে ফেলে দিন। ছেঁড়ার দরকার নেই, তুলে ফেলে দিন। এই কামনা জানাই নতুন বছরে। আর মাঝখানে একটা সপ্তাহ লাইভ বন্ধ থাকবে, সুদেশনারও লাইভ বন্ধ থাকবে, যত দূর সম্ভব আমারও বন্ধ থাকবে। স্বামী শিষ্য সংবাদ এবং যোগাবাশিষ্ট স্বরের আলোচনা বন্ধ থাকবে, কারণ 3 তারিখে 3 জানুয়ারি ভগবানের জন্মদিন, সেই দিনটা আমরা পালন করি, সেইটা নিয়ে ব্যস্ত থাকবো। সেই জন্য অনুষ্ঠান করতে পারবো না, যেহেতু গুরুর সাথে থাকবো, ভগবানের সাথে থাকবো। যদি আপনারা কেউ আসতে চান তো অতি অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। ফোন নম্বর ইন্ডিয়ান মক্সের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, শ্যামলী দত্ত নন্দী আপনাকে দেওয়া হয়েছে, আপনারা যে কেউ নম্বরটা দেখতে পারেন। এবং 3রা জানুয়ারি ভগবানের জন্মদিন, কোভিড কারণের জন্য বিভিন্ন প্রোটোকল মেনটেন করা হচ্ছে এবং জনসংখ্যা কম রাখা হচ্ছে। তো যদি কেউ আপনারা আসতে চান, আপনারা একবার ফোন করে নেবেন। বাদুদ বলে একটি জায়গাতে মধ্যমগ্রামের দিকে, সেখানে জন্মদিন পালন করা হচ্ছে। 1, 2, 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে, কারণ একদিন অনুষ্ঠান করলে ভিড় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা। সবাই খুব ভালো থাকবেন। শর্মিষ্ঠা দি, তোমাকেও নতুন ইয়ারের শুভেচ্ছা, ধন্যবাদ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবেন। ভাস্কর, আমি আপনাকে ইনবক্সে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি। তা আমি একবার বলে দিচ্ছি, মধ্যমগ্রাম চৌমাথা থেকে রাস্তাটা পেরিয়ে অটো ধরে বাদু বাজারে নেমে একটু ইন্টেরিয়র, একটু গ্রামের দিকে, বাদু বাজারের নেমে অটো ধরে বলতে হবে বাদু বাজার অক্ষয় মিষ্টান্ন ভাণ্ডার, এবং অক্ষয় মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশ দিয়ে গলি চলে গেছে, এবং সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন যে অনুষ্ঠান চলছে, পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, কেউ একজন তার নামটা অদ্ভুত কিছু সাইন দিয়ে নামটা লেখা, আমি জানি না আপনি কে, অদ্ভুত সাইন আপনার নামে কিছু একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা যদিও অযৌক্তিক, জানতে চাওয়া মন 2020 সাল থেকে স্বামীজির বই পড়ছি এবং ইউটিউব কিংবা ফেসবুকে মহারাজের বক্তৃতাগুলো শুনেছি। এখন হৃদয়ের স্বামীজি, রক্তে স্বামীজি। বেশ, আধ্যাত্মিকতা এত আগ্রহের জন্য আমার বাবা মা আমার জন্য চিন্তিত। মন্দিরে গেলে আধ্যাত্মিক কথা বললেই বাবা মা রাগ করে। এই অবস্থায় কি উপায় আমি স্বামীজিকে ভুলতে পারবো, অনুরোধ করে একটু বলবেন। ভাই, তোমার নাম কি আমি জানি না, তুমি ভাই না বোন তাও জানি না। স্বামীজিকে ভুলতে পারবে না, সম্ভব নয়। তার কারণ তুমি যে বিষয়ে শুনেছো, স্বামীজির বলে আলাদা কারোর কথা তুমি মনে করছো তুমি শুনেছো, আপনি করেই বলছি। স্বামীজির যে কথাগুলো শুনেছেন আপনি 2020 সাল থেকে, সেই কথাগুলো হচ্ছে আত্মতত্ত্বের কথা, আপনি নিজের কথাই নিজে শুনেছেন। স্বামীজি দূর আকাশের কোনো ঈশ্বরের কথা বলেননি, বলেছেন নিজেকে অনুভব করার কথা, নিজেকে বোধ করার কথা। তো নিজেকে বোধ করার কথা যেখানে বলেছেন, সেটাই আপনার ভিতর ঢুকেছে। তা আপনি নিজেকে ছেড়ে বাইরে কোথায় যাবেন? তো স্বামীজিকে আপনি ভুলতে পারবেন না, বরঞ্চ আরো বেশি করে স্বামীজিকে ধরুন, নিজেকে জানুন। নিজেকে জানতে পারলে বাবা মাকেও জানতে পারবেন। আপনি আর বাবা মা আলাদা কেউ নন। স্বামীজিকে ভোলা সম্ভব নয়, তার কারণ স্বামীজি আলাদা ব্যক্তি নয়। স্বামীজি দেখতে আলাদা ব্যক্তি, কিন্তু স্বামীজির কথা বার্তা সব নিজেকে অনুভব করার কথা। তো যেখানে নিজেকে অনুভব করতে চাওয়ার কথা, সেটা তোমাকেই অনুভব করতে চাওয়ার কথা, আপনাকে অনুভব করতে চাওয়ার কথা। নিজেকে নিজে ভুলতে কেউ পারে না। অরণ্য রায়, বাংলাদেশ থেকে। বেশ, অরণ্য রায়, আপনাকে বলছি, নিজেকে কেউ নিজে ভুলতে পারে না, আপনিও পারবেন না। নিজেকে বরঞ্চ আরো বেশি করে স্বামীজিকে ধরুন, আরো বেশি করে স্বামীজিকে আঁকড়ে ধরুন। এবং হ্যাঁ, বাবা মা একটা চিন্তা করেন, বাবা মা রাগ করেন, তার কারণ রয়েছে, ভাবে ছেলে হয়তো সন্ন্যাসী হয়ে যাবে। চেষ্টা করুন
ঠাকুরের ওই কথাটা রাখতে, আপাতত ধ্যান করবে মনে বনে এবং কোণে। জগতের সামনে অভিনয় করতে হয়, জগতের সামনে অ্যাক্টিং করতে হয়। আমি তো জগতেরই, ভিতরটা যদি নিজের জন্য থাকে ক্ষতি কি? সামনে দেখাও, সামনে দেখান বাবা মাকে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু ভিতরে নিজেকে জানার থেকে নিজে পালাবে কোথায়? ভিতরে নিজেকে আরো বেশি করে স্বামীজিকে ধরুন, আরো বেশি করে স্বামীজির বিষয়ে জানার চেষ্টা করুন, স্বামীজি কি বলেছেন বোঝার চেষ্টা করুন, সম্ভব হলে কোনো গুরুর কাছে যান। একবার যখন নিজেকে জানতে চাওয়ার ইচ্ছা হয়েছে, সেটা ভোলা যাবে না। এমনই এক কথা, যেমন ধরুন একটা ইঁদুরকে বিষ খাওয়ানো হয়, তো অরণ্য আপনাকে বলছি, একটা ইঁদুরকে বিষ খাওয়ানো হয়, পেটে বিষ পড়ে, সে তো আবার সারা বাড়ি চক্কর কাটতে পারে, কিন্তু ওই বিষের প্রভাবে আজ নয় কাল সে মরবেই। কানে ব্রহ্মবাক্য ঢুকেছে তো, সেই ব্রহ্মবাক্য মানে নিজেরই কথা, নিজের কথা নিজে কিছুতেই ভুলতে পারবেন না, পারলে আরো শক্ত করে ধরুন, নইলে অযথা সময় ব্যয় হবে, ভুলতে পারবেন না। পেটে বিষ যখন পড়েছে কোথাও না কোথাও গিয়ে মারবেই। আচ্ছা, অনলাইনে কি প্রোগ্রাম দেখা যাবে? আমি অনেক দূরে থাকি। শঙ্কর চৌধুরী, অনলাইনে বোধহয় এবারে অনুষ্ঠান দেখা যাবে না, বা যদি যায় জানিয়ে দেব, কারণ ঠিক আমি কনফিডেন্ট নই যে ওই অঞ্চলে নেটওয়ার্ক কেমন থাকবে। তো যদি ঝাপসা হয় ব্যাপারটা খুব খারাপ হবে, আর হবে কিনা সেটা নিয়ে আমার ইন্ডিয়ান মঙ্কস পেজের অ্যাডমিনের সাথে আদৌ আলোচনা হয়নি যে অনুষ্ঠান লাইভ করা হবে কিনা, সুতরাং আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আচ্ছা, বিজয় বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি, কিছু প্রশ্ন ছিল। ভাই বিজয়, আজকে প্রশ্ন একটু বাদ দিন। 6 তারিখের পর থেকে আবার লাইভ শুরু হবে। বুধবার যোগাবাশিষ্ট সার, বৃহস্পতিবার এবং রবিবার, সোমবার, বৃহস্পতিবার এবং সোমবার আমার স্বামী শিশু সংবাদ নিয়ে আলোচনা হয়। ওই সময় যত ইচ্ছা প্রশ্ন করবেন। আজকে আমার একটু তাড়া রয়েছে, কালকে আমাকে বেরোতে হবে, আমার জিনিসপত্র কিচ্ছু গোছানো হয়নি। আজকে প্রশ্ন থাক বিজয়, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনি 7 তারিখের পর যখন লাইভে আসবে, আপনার যত খুশি প্রশ্ন আপনি করবেন। নমস্কার শ্রীমতী দি, অর্পিতা দত্ত নমস্কার, সবাইকে নমস্কার। আজকে এই অবধিই থাকলো।